টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ টিউটোপিয়া লার্নিং অ্যাপ। আমি সুমিত স্যার রয়েছি তোমাদের সঙ্গে ইংলিশের একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর ফেবল কবিতাটার সমস্ত রকম কোয়েশ্চেন আনসার, এমসিকিউ, এসএকিউ, অ্যালং উইথ ইওর টেক্সচুয়াল গ্রামার, এগুলো সমস্ত রকম কোয়েশ্চেন আমরা ডিসকাস করব আজকে আমাদের ক্লাসে। আর এতগুলো কোয়েশ্চেন আনসার ডিসকাস করার পর না তোমাদের এর বাইরে থেকে কিছু পড়তে হবে, না তোমাদের এর বাইরে থেকে এক্সামে কোনো কোয়েশ্চেন আসবে। তাহলে কি বুঝলে যে মানে বইয়ের এখন আর কোনো দরকার নেই, কোনো সহায়িকার সহায়তাও তোমার দরকার হবে না। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলো তোমার পরীক্ষায় সাফল্য এনে দিতে একমাত্র সাহায্য করবে। তাহলে চলো ক্লাসটা শুরু করার আগে আর একটা বিষয় আমরা ক্লিয়ার করে নিই, যে আমি ধরে নিচ্ছি যে এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি সবাই পড়ে ফেলেছো। সেটা স্কুলে হতে পারে বা বাড়ির প্রাইভেট টিউটরের কাছে হতে পারে বা যেখানেই হতে পারে। তবে যেখানেই পড়ো না কেন ক্লাসটা ভালো করে পড়ে তবে কিন্তু আমার আর ক্লাসটা দেখো। আর যারা এখনো পর্যন্ত এমন আছো যে এই চ্যাপ্টারটা পড়ে উঠতে পারোনি, তাদের জন্য আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, টিউটোপিয়া অ্যাপটা একটু ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। দেখবে সেখানে ছোট ছোট ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে চ্যাপ্টারগুলো অ্যানালিসিস করা আছে। সেটা একবার দেখে নিলে তোমাদের চ্যাপ্টারটা বুঝতে আর কোনো প্রবলেম হবে না। আর দেখবে ভিডিওটার নিচে তোমাদের সুবিধের জন্য আমি একটা ছোট্ট টাইম স্ট্যাম্প অ্যাড করেছি। টাইম স্ট্যাম্পটা আসলে কি? টাইম স্ট্যাম্প আর কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। তোমাদের পরীক্ষার আগে যখন যেই সেকশনটা দরকার হবে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 বা গ্রামারি নিউজ, যে কোনোটা দরকার হবে, তোমরা জাস্ট একটা ক্লিক করে সেই অংশটা দেখে নিতে পারবে। তবে প্রথমবার কিন্তু পুরো ক্লাসটা ভালো করে দেখো, না হলে বুঝতে খুব অসুবিধা হবে। চলো তাহলে উইদাউট মাচ ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। তা আমাদের ফার্স্টেই দেখো তোমাদের এক্সারসাইজের বইয়ের এক্সারসাইজে যেটা রয়েছে, এক্সারসাইজ 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে আমরা বুঝতেই পারছি যে এটা এমসিকিউ, কারণ এমসিকিউর আমাদের ইনস্ট্রাকশনটা কিন্তু এটাই দেওয়া থাকবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দেখা যাক আমাদের বইয়ে ফার্স্ট এমসিকিউটা কি রয়েছে। দেখো ফার্স্ট এমসিকিউটা বলছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। তো এই যে কবিতাটা আমরা পড়েছিলাম, দ্য ফেবল কবিতাটা, এই ফেবল কবিতাটাতে আমরা দেখেছিলাম এই কবিতাটা হচ্ছে একটা কোয়ারেল নিয়ে, মানে একটা ঝগড়া। দ্য কোয়ারেল বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তো এবার এখানে বলছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন, একজনের নাম বলে দিয়েছে, তাহলে আরেকজন কি হবে? র্যাবিট, র্যাট, ক্যাট না স্কুইরেল? তাহলে কারেক্ট অপশন হবে অপশন ডি, যেটা হচ্ছে স্কুইরেল। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। তাহলে প্রথমে দেখো এই যে বান, BUN, এই বান বলতে কাকে বোঝানো হচ্ছে? এই বান বলতে কিন্তু বোঝানো হচ্ছে কাকে না, স্কুইরেলকে। এই বান বলতে স্কুইরেলকে বোঝানো হচ্ছে, একটা কলোকিয়াল ইউজেজে আর কি। তো বান হ্যাজ নো ডাউট, বানের কোনো সন্দেহই ছিল না, দ্যাট দ্য মাউন্টেন ইজ, যে পাহাড়টা, অপশন এ স্মল, অপশন বি বিগ, অপশন সি হচ্ছে নোবেল, আর অপশন ডি হচ্ছে কাইন্ড। তাহলে আমরা কি জানি? পাহাড় তো এখানে মানে আমাদের টেক্সটেও রয়েছে, কবিতাতেও রয়েছে, যে একদম এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা রয়েছে, ইউ আর ডাউটলেস সো বিগ। তার মানে আমাদের কারেক্ট অপশন কি হয়ে যাচ্ছে? অপশন বি, বিগ। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক। আনলাইক আ মাউন্টেন মানে মাউন্টেনের মতন নয়। আনলাইক কথাটার মানে হচ্ছে মতন নয়। লাইক মানে আমরা জানি মতো, আর আনলাইক মানে আমরা জানি যেটা হচ্ছে ডিফার করে। ঠিক আছে, আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক আ, মাউন্টেনের মতো নয়, মানে মাউন্টেন যেটা করতে পারে না, স্কুইরেল কি ক্র্যাক করতে পারে? নাট মানে বাদাম, জোক, স্টোন না লক? তো আমরা জানি যে একদম লাস্ট, এটা একদম ঠিক কবিতাটার লাস্টের দিকটাকে ফলো করো। কি বলছে? যে নিদার ইউ ক্যান ক্র্যাক আ নাট, তাই তো এই কথাটা বলা আছে। তার মানে একটা মাউন্টেন কি করতে পারে না, মাউন্টেন নাট ক্র্যাক করতে পারে না, এটা রয়েছে। তার মানে স্কুইরেল সেটা পারে, তাই তো? তাহলে স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট, অপশন এ নাট ইজ দ্য
কারেক্ট আনসার। তার মানে কি, মানে একটা স্কুইরেল বা একটা কাঠবেড়ালি যেরকম মানে বাদামটাকে ভাঙতে পারে খুব সুন্দর করে, কিন্তু একটা পাহাড় কিন্তু সেই কাজটা করতে পারে না। চলো নেক্সট। তো আমাদের এই তিনটে আমাদের টেক্সটে দেওয়া রয়েছে। এইবারে আমি করেছি কি, আমি তোমাদের কবিতাটা থেকে অনেক কিছু ছোট 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 জায়গা থেকে, যেইখান থেকেও কিন্তু এমসিকিউ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এক্সামে আসতে পারে, সেই রকম বেশ কিছু এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা আমাদের টেস্ট ইওর সেলফ সেগমেন্টে, ঠিক আছে, মানে বইয়ের বাইরে। চলো দেখা যাক। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলছে, দ্য পোয়েম ইজ রিটেন বাই। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কোয়েশ্চেন দেয়, এই কোয়েশ্চেনটা অবশ্যই দিতে পারে। কি বলছে, দ্য পোয়েম ইজ রিটেন বাই, অপশন এ রালফ ওয়ালডো এমারসন, অপশন বি টেড হিউজ, অপশন সি জন মেসফিল্ড, আর অপশন ডি উইলিয়াম কুপার। তাহলে আমরা কবিতাটা সবাই পড়েছি আর আমরা জানি অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, অ্যান্ড দ্যাট মিনস দ্যাট দ্য পোয়েম ইজ রিটেন বাই রালফ ওয়ালডো এমারসন। চলো নেক্সট, দ্য ফর্মার মিনস, ফর্মার এটা একটা হবে সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে হবে। দ্য ফর্মার মিনস, ঠিক আছে, ফর্মার মানে কি? প্রথমে আমাদের ফর্মার মানেটাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। FORMER, ফর্মার, LATTER, ল্যাটার, ঠিক আছে, LATTER, ল্যাটার। তাহলে দেখো এই দুটো ওয়ার্ড আছে, এই দুটো একে অপরের কি, একে অপরের অ্যান্টোনিম। দুটোর মানে কি? ফর্মার মানে হচ্ছে আগে, আর ল্যাটার মানে হচ্ছে পরে, ঠিক আছে। আমি লিখে দিই তবু, ফর্মার মানে হচ্ছে আগে আর ল্যাটার মানে হচ্ছে পরে, ঠিক আছে। তাহলে ফর্মার, তাহলে এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? মানে কবিতাটাতে একটা লাইন আছে যে ফর্মার আর লেটার দিয়ে, যে ফর্মার কাকে বলছে এখানে? অপশন এ দ্য প্রিগ, অপশন বি দ্য মাউন্টেন, অপশন সি দ্য স্কুইরেল, অপশন ডি স্ফিয়ার। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, দ্য স্কুইরেল, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এটা স্কুইরেল। এক মিনিট, এই জায়গাটা না, সরি, এটা হয়ে যাবে আমাদের দ্য মাউন্টেন, ঠিক আছে, কারণ ফর্মার কল্ড দ্য লেটার, এখানে দিস ইজ মাই মিস্টেক, ফর্মারটা হয়ে যাবে মাউন্টেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের স্কুইরেল হবে না অপশন, তাহলে মানে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট, দ্য লেটার রেফার্স টু, ঠিক আরেকটা পরের জায়গাতেই আসছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে লেটার রেফার্স টু কি? দ্য বান, দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, দ্য সান, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে? অপশন সি, দ্য স্কুইরেল। কারণ ওই যে দেখবে এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের অনেক কোয়েশ্চেন আসে যে ফর্মার কল্ড দ্য লেটার, তাহলে কে ফর্মার আর কে লেটার? মনে রাখবে ফর্মার হচ্ছে মাউন্টেন, কারণ মাউন্টেন ফার্স্ট রেইজড দ্য কোয়েশ্চেন, ওকে, অর মাউন্টেন ফার্স্ট স্টার্টেড দ্য কোয়ারেল। আর লেটার হচ্ছে আমাদের স্কুইরেল, ঠিক আছে, যাকে অ্যাড্রেস করে বলা হয়েছিল। চলো নেক্সট, a prig is a person who puts on an appearance of being। এই যে প্রিগ, এই কবিতাটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে ছোট ছোট খুব ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আছে। এই ওয়ার্ডসের মিনিংগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারে জিজ্ঞেস করতে পারে, বা এসএকিউ হিসেবেও আসতে পারে, যে শর্ট কোয়েশ্চেন, যে হোয়াট ইজ মেন্ট হিয়ার বাই দ্য ওয়ার্ড প্রিগ, এরকম করেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমরা যদি বলি যে এখানে প্রিগ দেখো মিনিংটা এক্সপ্রেস করে দেওয়া আছে, বাট ইট ইজ হাফ এক্সপ্রেসড, তাহলে ফুল আমাদের কমপ্লিট করতে হবে। আ প্রিগ ইজ আ পারসন হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং। প্রিগ হলো সেই মানুষটা যে একটা অ্যাপিয়ারেন্স নিয়ে থাকে, মানে যে তার উপরস্য একটা ধারণ নিয়ে থাকে। অ্যাপিয়ারেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স মানে সে যেটা পড়ে থাকে বা সে যেটা দেখায়, ঠিক আছে, সেটা হচ্ছে তার অ্যাপিয়ারেন্স। তাহলে কিসের অ্যাপিয়ারেন্স নিয়ে থাকে প্রিগ? মোরালি লস্ট। আমরা জানি যে প্রিগ মানে হচ্ছে যে সবসময় খুব মোরালি কারেক্ট থাকে। তোমাদের দেখবে বইতেও বোধহয় গ্লসারিতে এই ওয়ার্ডটার মিনিংটা দেওয়া রয়েছে, যে সবসময় মোরালি আপরাইট থাকার চেষ্টা করে, মানে একদম মোরালি কারেক্ট, নৈতিকভাবে একদম সে মানে নিজের জায়গায়, সে আমি এটা ভুল করব না, ওটা করা উচিত, ওটা উচিত নয়, এই যে বিষয়গুলো নিয়ে যে সব সময় বদার্ড থাকে, কনসার্ন থাকে, তাকে আমরা বলতে পারি
প্রিগ। তার মানে দেখো এই তোমাকে যেটা বললাম মিনিংটা বোঝালাম সেটাকে অপশন ওয়াইজ আমরা যদি দেখি, মোরালি লস্ট হচ্ছে মানে যে মোরালি লস্ট মানে যার মোরাল একেবারেই হারিয়ে গেছে, ইমোরাল, ঠিক আছে। মোরালি লুজ, যার মোরালটা লুজ মানে জায়গা বিশেষে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। মোরালি স্ট্রং মানে নৈতিকভাবে সে খুব জোরালো। আর মোরালি কারেক্ট, ঠিক আছে। আমাদের অপশন কিন্তু হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ মোরালি কারেক্ট। এইবার তোমাদের একটা কথা বলি, অপশন ডি হচ্ছে রাইট আনসার, মোরালি কারেক্ট। এইবার তোমরা আমাকে বলতে পারো যে স্যার মোরালি স্ট্রং অ্যান্ড মোরালি কারেক্ট দুটো তো সিমিলার লাগছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোরালি স্ট্রং অ্যান্ড মোরালি কারেক্ট, অর ইজ দেয়ার এনি ডিফারেন্স অ্যাট অল? স্যার আমি যদি মোরালি স্ট্রং লিখতাম তাহলেও তো ঠিক হতে পারতো, আর তাহলে আপনি কেন মোরালি কারেক্ট লিখলেন? তোমাদের একটা জিনিস বোঝাই, দেখো মোরালি কারেক্ট আর মোরালি স্ট্রং দুটো জিনিস অলমোস্ট সেম, বাট একটা ছোট্ট পার্থক্য আছে। মোরালি স্ট্রং মানে যে তার নীতিগত দিক থেকে খুব স্ট্রং, মানে ধরো কেউ একটা মনে করছে যে এই কাজটা করা উচিত, আবার অপরজন মনে করছে এই কাজটা করা উচিত নয়, ঠিক আছে। ধরো একটা সাপোজ এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো কখনো কোনো প্রয়োজনে আমাকে একটা জিনিস কাউকে না বলে নিতে হবে, ঠিক আছে। হয়তো আমি তার ভালোর জন্যই এই কাজটা করছি, সে না বলে তাকে কোনো কারণে হয়তো তার একটা কোনো জিনিস তাকে না বলে লুকিয়ে নিতে হবে এবং তার ভালোর জন্যই আমি করছি জিনিসটা। এবং কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বলে যে এটা কি মোরালি করা উচিত, কারণ না বলে তো অন্যের জিনিস নেওয়া যায় না, সেটা অন্যায়। কিন্তু আমি জানি নিজে মনে যে না, আমি ওর ভালোর জন্যই করছি, এবং সেই ভালোর জন্য করতে গিয়ে আমি এই যে ছোট্ট একটু মানে কাজটা করছি যেটা হয়তো মোরালি নট কারেক্ট, সেই কাজটা আমার করা উচিত এক্ষেত্রে। তো এই জায়গাটাকে বলা হয় মোরালি স্ট্রং, ঠিক আছে। মানে তুমি বলতে পারো যে আমি যে কাজটা করছি সেই কাজটা হয়তো ভুল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে কাজটা আমি করছি সেটা ভুল নয়, সেটা আমার এই মুহূর্তে করা উচিত। এই জায়গাটায় মানে নিজের ভিউ পয়েন্টে স্ট্রং থাকা, নিজের মোরাল ভিউ পয়েন্টে স্ট্রং থাকা, এই জিনিসটাকে বলা হয় কি মোরালি স্ট্রং। আর মোরালি কারেক্ট মানে হচ্ছে যে মানে মোরালি কারেক্ট মানে যেটা ইউনিভার্সাল কারেক্ট সেইটাই সে সবসময় মেনটেন করে। মানে মনে করে এই যে বললাম যে না বলে একটা জিনিস নেওয়া, যে মোরালি কারেক্ট হবে সে তার ভালোর জন্যও ওটা করবে না, কারণ জানে যে না আমি ওর ভালো করতে গিয়ে একটা ইমোরাল কাজ করছি বা একটা অনৈতিক জিনিস করছি, যেটা তার না বলে তার জিনিসটা আমি নিচ্ছি। বুঝাতে পারলাম বিষয়টা, দুটোর মধ্যে ডিফারেন্স। মানে মোরালি কারেক্ট হচ্ছে যে ইউনিভার্সাল যে মোরাল কোডস সেগুলোকে মেনটেন করে, আর মোরালি স্ট্রং হচ্ছে সে যে নিজের মোরাল ভিউ পয়েন্টে স্ট্রং থাকে, সেটা অন্যের ভিউ পয়েন্টে ইমোরাল হতেও পারে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি, এইটাই। চলো নেক্সট বলছে দ্য মাউন্টেন, আচ্ছা তার মানে এটা কি হলো, তার মানে এটা কিন্তু আমরা সবসময় মোরালি কারেক্ট লিখবো, আর প্রিগ মানে কিন্তু এই মোরালি কারেক্ট নট স্ট্রং। চল নেক্সট দেখি, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ টু অনার হিম, মানে মাউন্টেন স্কুইরেলকে লিটল প্রিগ কেন বলেছিল? তাকে অনার করতে মানে সম্মান জানাতে, মক হিম তাকে ব্যঙ্গ করতে, নাকি সিম্প্যাথাইজ হিম তাকে সিম্প্যাথাইজ করতে, নাকি টু প্রেইজ হিম তাকে মানে প্রশংসা করতে বা উৎসাহ দিতে, তাই তো? তার মানে এটা কি হবে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ টু অনার হিম, মক হিম, সিম্প্যাথাইজ হিম, টু প্রেইজ হিম তাকে প্রশংসা করতে। তাহলে এটা কি হবে, মাউন্টেন কেন করেছিল না, টু মক হিম তাকে ব্যঙ্গ করেছিল, তাই তো? ব্যঙ্গই তো করেছিল যে লিটল প্রিগ বলেছিল তাকে, তার মানে এটা কিন্তু কারেক্ট অপশন মক হিম। নেক্সট, দ্য স্কুইরেল থিংস দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন, দ্য স্কুইরেল থিংস দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন, স্কুইরেল ভাবলো যে এটার মধ্যে কোনো ডিসগ্রেস নেই। ডিসগ্রেস কথাটার মানে হচ্ছে যেটা নট গ্রেসফুল, মানে এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, বা এটার মধ্যে নিচু হওয়া বা নিজের সেলফ এস্টিম লো করা, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। কি করতে না, কোন কাজটা করতে? এক হচ্ছে অকুপাইং হিজ ওন প্লেস অ্যাজ এ স্মল ক্রিচার, মানে একটা স্মল ক্রিচার হয়ে তার নিজের যতটুকু বাউন্ডারি, সেই মানে তার মানে ইউনিভার্সে আমার যতটুকু ডিউটি রয়েছে, যতটুকু বাউন্ডারির মধ্যে থেকে আমি যতটুকু করতে পারি, সেই জায়গাটা অকুপাই করে থাকাতে কোনো লজ্জা নেই। এইটা হচ্ছে ফার্স্ট অপশনের মিনিং। সেকেন্ড অপশনের মিনিং কি, অকুপাইং হিজ ওন প্লেস অ্যাজ আ বিগ ক্রিচার, মানে ঠিক অপোজিটটা, যেটা একটা বিগ ক্রিচার হিসেবে বা বিগ ক্রিচার হিসেবে একটা জায়গা অকুপাই করে থাকা। টু বি স্প্রাই, স্প্রাই কথাটার মানে আমরা জানি এটা কবিতার ওয়ার্ড, যে খুব চটপটে আর কি, ঠিক আছে।
আর ইন ইউজিং প্রেটি স্কুইরেল ট্র্যাক, নাকি একটা ওই সুন্দর স্কুইরেলের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মধ্যে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই মানে এই তিনটে অপশন যেটা বি, সি আর ডি, এই তিনটে কিন্তু হবে না। কারণ প্রথম কথা, স্কুইরেল বিগ ক্রিচার নয়। টু বি স্প্রাই, এটা স্প্রাই হওয়ার মধ্যে কোনো ডিসগ্রেসের ব্যাপার নেই। অ্যাকচুয়ালি সেই পয়েন্ট অফ ভিউটা নিয়ে কিন্তু মাউন্টেনের সঙ্গে ওর ঝামেলাটা লাগেনি, তার মানে স্প্রাইও হবে না। ইন ইউজিং প্রেটি স্কুইরেল ট্র্যাক, স্কুইরেল ট্র্যাক নিয়েও কোনো কোয়ারেল হয়নি, সুতরাং এটাও হবে না। তাহলে কোন ভিউ পয়েন্টটা নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্কটা চলছিল? না, অকুপাইং হিজ প্লেস অ্যাজ আ স্মল ক্রিচার। ঠিক আছে, তার মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কি বলছে? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, স্কুইরেল কিন্তু ডিনাই করে না। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই কোনটা? হি মেক্স আ প্রেটি মাউন্টেন ট্র্যাক, সে কি মাউন্টেনকে একটা রাস্তা বানিয়ে দেয়? এটা তো হতেই পারে না, তার মানে এটা অপশনটা কাটা হয়ে গেল। তাহলে আরেকটা কি বলছে? দ্য মাউন্টেন মেক্স আ প্রেটি স্কুইরেল ট্র্যাক, পরেরগুলো দেখি। দ্য ফরেস্ট মেক্স আ প্রিটি স্কুইরেল ট্র্যাক, ফরেস্ট তো ঠিক আছে মাউন্টেনের ওপর জন্মায়, নাকি নান অফ দিস? কিন্তু সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে স্কুইরেল কোনটা ডিনাই করছে না। যদি আমরা কবিতাটাকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। দ্য মাউন্টেন মেক্স আ প্রেটি স্কুইরেল ট্র্যাক, যে পাহাড় যে তার নিজের যে গায়ের ওপর একটা সুন্দর ওই কাঠবিড়ালি চলবার যে একটা রাস্তা তৈরি করে দেয়, সেই ফ্যাক্টটাকে বা সেই বিষয়টাকে কিন্তু স্কুইরেল কখনো ডিনাই করেনি। বোঝা গেছে? চল নেক্সট কোয়েশ্চেন। তো আমাদের একেবারে এমসিকিউ শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি লাস্ট কোয়েশ্চেন, আমাদের মোস্ট প্রবাবলি লাস্ট কোয়েশ্চেন এমসিকিউ। দ্য পোয়েম এমফাসাইজেস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাবল স্টার দিলাম। কি বলছে? দ্য পোয়েম এমফাসাইজেস, এমফাসাইজ কথাটার মানে কি? এমফাসাইজ কথাটার মানে হচ্ছে জোর দেওয়া। কি বললাম? জোর দেওয়া বা হাইলাইট করা। মানে এই পয়েন্টটার উপর আমি এমফাসাইজ করছি, মানে এই পয়েন্টটাকে আমি জোর দিয়ে বলছি। ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট। তো এই কবিতাটা কিটা মানে কোন জিনিসটাকে এমফাসাইজ করছে? এই কবিতাটা এমফাসাইজ করছে কি দেখি, সুপিরিয়রিটি অফ দ্য স্মল অবজেক্টস, মানে প্রকৃতিতে যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো থাকে তার সুপিরিয়রিটি, মানে তার যে বড় মানে বৃহৎ যে ব্যাপারটা, সেটাকে কি মানে এমফাসাইজ করছে? কারণ স্মল মানে হাউ স্মল অবজেক্টস ক্যান বি সুপিরিয়র, তাই না? মানে দুটো মানে একদম আমাদের মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে বিষয়টা। নাকি সুপিরিয়রিটি অফ অল লিভিং বিংস, নাকি সুপিরিয়রিটি অফ অল লিভিং বিংস, লিভিং বিংস মানে যে সমস্ত জীব মানে জীবকুল রয়েছে, মানে যাদের প্রাণ আছে, মানে সমস্ত যাদের প্রাণ আছে তারাই কি আমাদের ইউনিভার্সে সুপিরিয়র? তা তো নয়। নাকি অপশন সি বলছে প্রেজেন্স অফ ইন্ডিভিজুয়াল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, তাদের যে প্রেজেন্সটা, উপস্থিতিটা ইম্পর্টেন্ট, সেটার উপর জোর দিচ্ছে। নাকি অল অফ দ্য অ্যাবাভ? তাহলে আমরা বুঝতেই পারছি অপশনসগুলোকে আমরা যদি কালচার করি, প্রথমটা তো সেলফ কন্ট্রাডিক্টরি, হবে সুপিরিয়রিটি অফ অল লিভিং বিংস হতে পারে না, প্রত্যেকে কি করে সুপিরিয়র হতে পারে? মাউন্টেন সুপিরিয়র, কিন্তু স্কুইরেলকে সুপিরিয়র না, এত ছোট্ট একটা প্রাণী, এটাও হবে না। তাহলে কোনটা হবে? না অপশন সি, প্রেজেন্স অফ ইন্ডিভিজুয়াল ফর এক্সিস্টেন্স, মানে অস্তিত্বের জন্য এই যে প্রত্যেকটা ক্রিচার, সেটা বিগ বিট স্মল, একটা পিঁপড়ে হতে পারে, মানুষ হতে পারে, হ্যাঁ একটা হাতি হতে পারে, একটা স্কুইরেল হতে পারে, একটা বাঘ হতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টের কিন্তু ইউনিভার্সে সমান ভূমিকা রয়েছে উইদিন হিজ ওন লিমিট, তার লিমিটেশনের মধ্যে। ঠিক আছে, একটা মানুষের যতটুকু করার সে ততটুকুই করতে পারে, একটা স্কুইরেলের যতটুকু করার সে ততটুকুই করতে পারে, কিন্তু করতে হবে, করাটা উচিত, এক্সিস্টেন্সটাকে আমি স্বীকার করছি। তার মানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। চলো এইবার আমরা নেক্সট সেগমেন্টে মুভ অন করব। এক্সারসাইজ 2 কি বলছে? স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। সরি, এটা অফ হবে না, এটা কিন্তু অর হবে। ঠিক আছে, অর ফলস মানে আমাদের ট্রু ফলস লিখতে হবে। আর কি বলছে দেখো, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট অর ফ্রেজেস, সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে হবে। ঠিক আছে, এখন সাপোর্টিং স্টেটমেন্ট তো তোমরা জানো। এখন সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে আমার কয়েকটা কথা বলার আছে, আমি এটা শুরু করার আগে বলে নেব।
তোমাদের মধ্যে অনেকের মধ্যেই এই টেন্ডেন্সিটা দেখা যায় যে সাপোর্টিং স্টেটমেন্টটাও কিন্তু অনেকে নিজে বানিয়ে দেওয়ার চেষ্টা করো। ধরো তোমার ট্রু ফলস ঠিক লিখেছো, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা বইতে খুঁজে না পেয়ে এরা নিজের মতন করে বানিয়ে দিচ্ছ। হয়তো ঠিক দিচ্ছ, মানে পয়েন্টটাকে হয়তো ঠিক অ্যাড্রেস করতে পেরেছো, বাট তুমি কি করছো, মানে ডেভিয়েট করে যাচ্ছ টেক্সচুয়াল লাইন থেকে। সেটা কিন্তু করা যাবে না, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে তুমি যেই সেন্টেন্সটা টেক্সটে পড়ে তোমার মনে হয়েছে যে কোয়েশ্চেনের স্টেটমেন্টটা তোমার ঠিক বা ভুল, তোমাকে জাস্ট সেই লাইনটা কোট আনকোট বসিয়ে দিতে হবে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তার মানে সেই জায়গাটা কিন্তু আমাদের একটু খেয়াল রেখে আনসার দিতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ফার্স্টে কি বলছে দেখো, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান। মাউন্টেন কি বলছে, মাউন্টেন স্কুইরেলকে কি বলছে, লিটল বান। ঠিক আছে, এটা কিন্তু ট্রু হবে না ফলস হবে আমরা জানি, এটা কিন্তু ফলস হবে। কারণ মাউন্টেন কিন্তু স্কুইরেলকে কি বলেছিল না, মাউন্টেন স্কুইরেলকে বলেছিল লিটল প্রিক, লিটল বান বলেনি। অ্যান্ড বান রিপ্লাইড আছে, বুঝতে পেরেছো? তো এইটাই বলা হচ্ছে, তার মানে কি আমাদের স্টেটমেন্টটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। তাহলে এটার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এটার কি লিখতে পারি? দেখবে কবিতাতে একটা লাইন আছে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক আছে। তো তার মানে আমরা সেই সেন্টেন্সটাকে কিন্তু তুলে দেব, কোটেশন দেব। অ্যান্ড দ্য ফর্মার called the letter লিটল প্রিক। লিটল প্রিক কথাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে হবে, আর তারপরে এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখো বোঝা গেল কিনা আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা কি করে লিখতে পারি। আমরা কিন্তু পুরো এই যে কবিতা, আমরা এই কোটেশন সিগন্যালটা মানে সিম্বলটা দিলাম, তার একটাই কারণ যে আমরা কিন্তু টেক্সট থেকে লাইনটাকে কপি করছি। এটা কিন্তু আমাদের নিজেদের বানানো লাইন নয়। বোঝাতে পারলাম? তার মানে এইভাবে সাপোর্টিং সেন্টেন্সটা লিখতে হবে। আমি সবকটার ক্ষেত্রে বলবো না, আমি একটার ক্ষেত্রে বলে দিলাম। দেখো, আর তোমরা যদি কেউ পারো তাহলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, আদারওয়াইজ খাতাতেও লিখে রাখতে পারো, যাতে পরীক্ষার সময় তোমাদের হেল্প হয়। ঠিক আছে, চল নেক্সট কি বলছে, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। মানে স্কুইরেল ওই যে বলেছিল না হাফ নট সো স্প্রাই, তাহলে কি হবে, ওটারই আর কি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, স্প্রায়ার। তাহলে কবিতাটা পড়ে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, স্কুইরেল তো নিজেকে বলছে যে হ্যাঁ আমি স্প্রাই। স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, মানে পাহাড়ের থেকে স্কুইরেলটা বেশি চটপটে। তাই এটা ঠিকই আছে। ঠিক আছে, তার মানে এটার সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি দেব, এটা মানে এটা আমরা যেই লাইনটা দেখে পাচ্ছি সেটা হচ্ছে দুটো লাইন, you are not so small as I, একটা স্ল্যাশ দেব, মানে আমি লাইন চেঞ্জ করছি। আমি তো কবিতার মতন করে লিখতে পারবো না, আমাকে প্রোজে লিখতে হবে, তাই আমি লাইনটা চেঞ্জ করছি বলে সেটাকে বোঝানোর সিম্বল হচ্ছে ওই অবলিকটা দেওয়া। ঠিক আছে, you are not so small as I and not half so spry। ঠিক আছে, বোঝা গেল? আমি কোটেশন ক্লোজ করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। আমরা কবিতা থেকে এক্স্যাক্টলি লাইনটা তুলে কিন্তু এভাবে বসিয়ে দেব। চলো নেক্সট, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। ঠিক, মাউন্টেন তো ফরেস্ট ক্যারি করে, সেটা আমাদের কবিতাতেও বলা আছে। তার মানে এটা কি হয়ে যাবে, এটা ট্রু হয়ে যাবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা এটার আমরা কি দেব, সাপোর্টিং স্টেটমেন্টটার এটার আমরা যে সেন্টেন্স দুটো দেব, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি লিখে দিচ্ছি, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক বলে স্ল্যাশ দিলাম। ঠিক আছে, neither can you crack a nut. If I cannot carry forests on my back, neither can you crack a nut. মানে আমি যদি ফরেস্ট ক্যারি করতে না পারি
তুমিও কিন্তু একটা দাঁত দিয়ে বাদাম ভাঙতে পারবে না। তার মানে কি হচ্ছে, এই ফার্স্ট সেন্টেন্সটাই কিন্তু ইট শোজ দ্যাট দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। এইবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 3-তে। তবে যাওয়ার আগে তোমরা একটা জিনিস দেখো, এই যে যতগুলো আমি এমসিকিউ অ্যান্ড ট্রু ফলস আমরা আলোচনা করলাম, তোমরা একটুখানি নিজেরাই নিজেদেরকে অ্যাসেসমেন্ট করো তো যে আমি আনসারগুলো দেওয়ার আগে তোমরা কজন নিজেরা আগেই চটপট আনসারটা দিতে পেরেছো। যদি দেখো যে মোটামুটি বেশিরভাগই কোয়েশ্চেন আমি আনসার দিতে পারছি, তাহলে তো বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি ঠিক আছে। আর যদি প্রিপারেশনটা ঠিক না থাকে, যদি দেখছো যে তোমাদের অনেকটাই ভুল হচ্ছে বা আমার জন্য ওয়েট করতে হচ্ছে, তাহলে কিন্তু আমি বলবো তোমাদের একটা সুন্দর সিস্টেম্যাটিক প্রিপারেশন নেওয়া দরকার। আর সিস্টেম্যাটিক প্রিপারেশন নিতে গেলে তোমাকে অবশ্যই ফলো করতে হবে একটা ওয়েল মেনটেন্ড স্টাডি ফ্লো। কেমন হওয়া উচিত সেই স্টাডি ফ্লোটা, চলো একবার দেখে নিই। ক্লাস 10-এর স্টুডেন্টসদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায়ের সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো, তাহলে এত সুন্দর একটা স্টাডি রুটিন ফলো করলে কে আটকাবে তোমাকে পরীক্ষায় 90% মার্কস পাওয়া থেকে আটকাতে? চলো আবার আমরা আমাদের টেক্সটে ফিরে যাই। তো এক্সারসাইজ 3-তে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, মানে একদম কোয়েশ্চেন আনসার। দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। দেখো, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। ঠিক আছে, যে
স্কুইরেলের সাথে কোয়ারেল কে করেছিল? একদম প্লেন অ্যান্ড সিম্পল আনসার, ইন দ্য পোয়েম দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। মিটে গেল। নেক্সট, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? স্কুইরেলের কাছে কোনটা ডিসগ্রেস নয়, মানে অপমানজনক বা অসম্মানজনক নয়? দ্য স্কুইরেল টু দ্য স্কুইরেল মানে স্কুইরেলের কাছে ইট ইজ নট আ ডিসগ্রেস, এটা একটা ডিসগ্রেস নয়। কি? টু অকিউপাই হিজ ওন স্মল প্লেস ইন দ্য ইউনিভার্স, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নিজের ছোট্ট যে জায়গাটা সেইটা অকুপাই করে থাকা তার কাছে আদৌ অসম্মানজনক কোনো কাজ নয়। ঠিক আছে, বোঝা গেল? চল নেক্সট, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই? এমন কোন জিনিসটা যেটা স্কুইরেল ডিনাই করে না? The squirrel doesn't deny that the mountain makes a pretty squirrel track on its back. That the mountain makes a pretty squirrel track, যেটা আমরা এমসিকিউতেও পড়েছিলাম, যে মাউন্টেন তার পিঠে একটা সুন্দর, তার যে জঙ্গলের ঘাস পাতা এসবের ফাঁক দিয়ে একটা মানে কাঠবেড়ালি চলবার একটা সুন্দর রাস্তা বানিয়ে দেয়। এই ফ্যাক্টটাকে কিন্তু কাঠবেড়ালি বা স্কুইরেল কখনো ডিনাই করে না। চল, What is the moral lesson you can get from the poem? Very important question. আমি আবার এটাকে 2 স্টার দিলাম। এই যে কনসেপচুয়াল এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু তোমাদের অনেকভাবে আসতে পারে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হিসেবেও আসতে পারে, আবার কোয়েশ্চেন আনসার ফর্মে যেভাবে তোমরা এখন করছো সেভাবেও আসতে পারে, আবার এমসিকিউতেও কিন্তু আসতে পারে। চলো আমরা একটু দেখে নিই, আনসারটাকে একটু বুঝতে হবে। কি বলছে? হোয়াট ইজ দ্য মোরাল লেসন? মোরাল লেসন মানে কি? মোরাল লেসন মানে তোমার নৈতিক শিক্ষা। ওই যে ছোটবেলায় আমরা যখন ইসপস ফেবলস পড়তাম বা এই ধরনের গল্পগুলো পড়তাম, দেখবে প্রতিটা ছোট ছোট গল্পের তলায় একটা করে মোরাল থাকতো না, মানে নীতি কথা, তাই থাকতো তো, যে সদা সত্য কথা বলা উচিত, মানে বিশ্বাসঘাতককে কখনো ইয়ে করতে নেই, এরকম টাইপের বলা হতো না? তো ঠিক সেরকমই কি মোরাল লেসন আমরা এই কবিতাটা থেকে ড্র করতে পারি, আমাদের দেওয়া নেই, সুতরাং বানাতে হবে। দ্য মোরাল লেসন দ্যাট ওয়ান ক্যান গেট, যেটা একজন পায় ফ্রম দ্য পোয়েম, ইজ ইচ ক্রিচার, এখান থেকে বোঝার আছে, ইচ ক্রিচার অফ দিস ইউনিভার্স, ইউনিভার্সের প্রত্যেকটা ক্রিচার মানে প্রত্যেকটা প্রাণী হ্যাজ দেয়ার ওন পারপাস ফর এক্সিস্টেন্স, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একটা বিশেষ বিশেষ উদ্দেশ্য আছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তাই তো, অবশ্যই তাই, কারণ তোমরা যারা সায়েন্স পড়েছো, মানে তোমরা নিশ্চয়ই সায়েন্সে ওই ইকোসিস্টেম চ্যাপ্টারটা পড়েছো, নিশ্চয়ই পড়েছো, কারণ ইকোসিস্টেম চ্যাপ্টারে আমরা দেখেছি কি একটা পিরামিডের মতন স্ট্রাকচারে আমরা সবাই থাকি, তাই তো? এরকম একটা পিরামিডের মতন স্ট্রাকচারে আমরা থাকি। তো ধরো এখানে থাকে হচ্ছে প্রডিউসার, মানে আমি ভুলও করতে পারি, হয়তো নিচের থাকে প্রডিউসার হবে, সরি, তারপর এখানে হচ্ছে তোমার মানে এখানে তোমার ডিকম্পোজার বা এরকম থাকে না, যে প্রডিউসার, তারপরে যারা খায় আর কি, যে খাদক সেইটা, তারপরে উপরের একদম ডিকম্পোজার থাকে, এই যে ব্যাপার মানে যেটাকে বলে তোমরা বিয়োজক, এই যে থাকে। তারপরে ধরো এই যে একটা ব্যাংকে কে খায়, একটা ব্যাংকে সাপ খাচ্ছে এবং সাপকে একটা ঈগল খাচ্ছে, এগুলি ব্যাপারগুলো থাকে। তার মানে কি প্রত্যেকে কিন্তু তাদের সাস্টেইনেন্সের জন্য, প্রত্যেকটা প্রাণী, এবং আমরা মানুষ কি করছি, আমরা মানুষ একটা প্রাণীকে খাচ্ছি, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা প্রাণী এই ইউনিভার্সে তাদের যে বেঁচে থাকার জন্য বা তাদের যে সাস্টেনেন্সের জন্য, এক্সিস্টেন্সের জন্য অন্য প্রাণীর ওপর নির্ভরশীল, আবার সেই প্রাণীটা তার জন্য অন্য প্রাণীর ওপর নির্ভরশীল, এরকম একটা চেইন সিস্টেমে চলে। এটাকে বায়োলজির ভাষায় বলো তোমরা ফুড চেইন, তাই না? তাই বলো তো, ফুড চেইন। তোমাদের বায়োলজি স্যার আরো ভালো বলতে পারবেন বিষয়টাকে, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম। তো ফুড চেইন বিষয়টাকে বলা হয়। তো এই ফুড চেইনই হোক না কেন বা অন্য যে কোনো কারণ হোক না কেন, এই প্রত্যেকটা ক্রিচার কিন্তু ইউনিভার্সে তাদের প্রত্যেক আলাদা আলাদা রোল আছে, যেই রোলটা কিন্তু অন্য একজন প্লে করতে পারে না, সেই রোলটা তাকেই প্লে করতে হয়, তাই তো? এই বিষয়টাকেই কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে যদি সেটাই হয়, তাহলে ওই যে মাউন্টেন প্রথমে মক করেছিল স্কুইরেলকে, সেটা কিন্তু কখনো করা উচিত নয়। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে ইচ ক্রিচার অফ দিস ইউনিভার্স হ্যাজ দেয়ার ওন পারপাস ফর এক্সিস্টেন্স, প্রত্যেকটা ক্রিয়েচার সমান ইম্পর্ট্যান্ট, কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। বোঝাতে পারলাম? তো এটাই হচ্ছে আমাদের এই মোরাল লেসনটা। নেক্সট,
কি বলছে, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, মাউন্টেন কি করে স্কুইরেলকে নিয়ে মজা করলো। ডিউ টু দ্য সেলফ রাইটিয়াস অ্যাটিটিউড, সেলফ রাইটিয়াস মানে যে আমি যা করি সবসময় ঠিক করি, আমি মোরালি আপরাইট, যেটা নৈতিকভাবে ঠিক সেটাই করব, যেটা নৈতিকভাবে ভুল সেটা করব না, এই রকম একটা যে মেন্টালিটি সেটাকে বলে সেলফ রাইটিয়াস অ্যাটিটিউড। তাহলে ডিউ টু দ্য সেলফ রাইটিয়াস অ্যাটিটিউড মানে এই সেলফ রাইটিয়াস অ্যাটিটিউডের কারণে দ্য মাউন্টেন, পাহাড়টা, মেক্স ফান অফ দ্য স্কুইরেল, স্কুইরেলকে মজা করলো বাই কলিং ইট লিটল প্রিগ, লিটল প্রিগ বলে মজা করলো বা মজা করেছিল। আর প্রিগ মানেটা তো আমরা জানি, আমরা করে ফেলেছি অলরেডি এমসিকিউতে, যে মোরালি কারেক্ট পারসন। ঠিক আছে, চল নেক্সট কি বলছে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার হু আর রেফার্ড অ্যাজ ফর্মার অ্যান্ড দ্য লেটার। এই কোয়েশ্চেনটা আমার আর এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা অলরেডি এক্সপ্লেনেশনটা জেনে গেছো, কারণ এমসিকিউতেও কিন্তু আমি সেম কোয়েশ্চেনটাই দিয়েছি। কি বলছে, দ্য মাউন্টেন ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ দ্য ফর্মার অ্যান্ড দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ দ্য লেটার। ইজি কোয়েশ্চেন, খালি এইটা গোলাবে না যে কে ফর্মার কে লেটার, ঠিক আছে, এটা কিন্তু গোলাবে না, তাহলেই আনসারটা একদম জলের মতো সোজা। হোয়াট ডু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক, সমস্ত রকম জিনিস এবং ওয়েদার কি তৈরি করে, না অল সর্টস অফ, এটা একদম কবিতা থেকেই নেওয়া, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আ কমপ্লিট স্ফিয়ার অ্যান্ড আ ইয়ার ইন দ্য ইউনিভার্স। ইন দ্য ইউনিভার্স কথাটা যোগ করে দেবে, শুনতে ভালো লাগবে। ঠিক আছে, যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত রকম জিনিস এবং ওয়েদার মিলেমিশে কি তৈরি করে, না মিলেমিশে একটা কমপ্লিট স্ফিয়ার তৈরি করে এবং একটা বছর তৈরি করে, তাই তো। এই যে প্রতিটা সিজন আসে, টার্ন অফ সিজনস হচ্ছে, এবং তারপরে আলটিমেটলি ইট কালমিনেটিং টু দ্য চেঞ্জিং অফ দ্য ইয়ার। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিন্তু বুঝতে হবে, এটা কি বলতে হবে। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এক্সপ্লেইন দ্য লাইন। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাও একটা থিম্যাটিক কোয়েশ্চেন। কি বলছে, ট্যালেন্টস ডিফার, এই লাইনটার মানে নিশ্চয়ই তোমরা জানো, কবিতাটা পড়েছো, যে ট্যালেন্টস ডিফার করতে পারে, কিন্তু প্রত্যেকটা খুব চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের যারা ক্রিয়েটার অর্থাৎ গড, প্রত্যেকের মধ্যে সেই কোয়ালিটিগুলো দিয়েছে। এক্সপ্লেইন দ্য লাইন, এটাকে এক্সপ্লেন কর। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, স্কুইরেলের মত অনুসারে, ইচ অবজেক্ট ইন দ্য সারাউন্ডিং, আমাদের চারপাশের প্রতিটা অবজেক্ট, লিভিং অর নন লিভিং, সেটা লিভিংও হতে পারে মানে প্রাণীও হতে পারে, আবার নন লিভিং বা জড় বস্তুও হতে পারে, হ্যাজ দেয়ার ওন পারপাস ফর লিভিং, তাদের প্রত্যেকের কি রয়েছে, মানে একটা উদ্দেশ্য রয়েছে জীবনে বেঁচে থাকার। দ্য নেচার হ্যাজ ক্রিয়েটেড আস থাস, দ্য নেচার, প্রকৃতি, এই নেচারকে, ঈশ্বর বা প্রকৃতি, এই নেচার আমাদের কি করেছে, এইভাবেই তৈরি করেছে। ঠিক আছে, সো দ্য টাস্ক দ্যাট আ স্কুইরেল ক্যান পারফর্ম, একটা টাস্ক যেটা একটা স্কুইরেল পারফর্ম করতে পারে, আ মাউন্টেন ক্যানট, এবং কিন্তু সেটা পাহাড় পারে না, অ্যান্ড ভাইসি ভার্সা, এবং উল্টোটা। তার মানে কি, যে একটা স্কুইরেল যে কাজটা করতে পারে সেটা মাউন্টেন করতে পারে না, তাহলে স্কুইরেলকে মাউন্টেন রিপ্লেস করতে পারবে না। আবার একটা মাউন্টেন যে কাজটা করে প্রকৃতিতে, সেটা কিন্তু একটা স্কুইরেল করতে পারবে না। তার মানে কেউ কাউকে রিপ্লেস করতে পারবে না, প্রত্যেকের একটা আলাদা আলাদা এক্সিস্টেন্স আমাদের এই ইউনিভার্সে রয়েছে। বোঝা গেল? চলো, এইবার আমাদের কোয়েশ্চেন আনসার মোটামুটি শেষ হলো। আমরা ডিসকাস করলাম এই যে কটা টাইপের কোয়েশ্চেন আনসার ডিসকাস করলাম, এই কটার বাইরে কোয়েশ্চেন আসবে না, এটা তোমাকে আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো, এইবারে আমরা গ্রামারি নিউজে চলে যাই। তো গ্রামারি নিউজে আমরা দেখবো টেক্সচুয়াল গ্রামার যেটা আছে তোমাদের এক্সারসাইজ 4 দেখবে বইতে। কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস নিশ্চয়ই তোমরা পড়েছো, যে গ্রুপ ভার্বস, একটা ভার্ব তার সঙ্গে একটা প্রেপোজিশন, এই দুটো অ্যাড করে একটা ডিফারেন্ট মিনিং তৈরি হয়, তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব। তো এইরকম সুটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, তোমাদের ফ্রেজাল ভার্ব দিলে লিস্ট দিয়েই দিয়ে দেবে। ধরো 4টে ফ্রেজাল ভার্ব দিল, 5টা বা 6টার একটা লিস্ট থাকবে, ওই লিস্ট থেকে নিয়েই কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তোমরা মাধ্যমিকেও লিস্ট পাবে। where necessary there is one extra phrasal verb in the list। দেখো এই যে লিস্টটা এখানে দেওয়া রয়েছে, লিস্টটা কি বলছে, টার্ন ডাউন, কাম ওভার, বইটা পাশে খুলে রাখতে পারো, তোমাদের এটা দেখতে সুবিধে হবে, পুট আপ উইথ অ্যান্ড কাম অ্যাক্রস। ঠিক আছে, দেখি তো ফার্স্টে কি বলেছে, দেখো রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তাহলে এখানে ভার্ব কোনটা, মেট, তাহলে আমি ভার্বটাকেই চেঞ্জ করব। দেখো এখানে আমি কেম অ্যাক্রস লিখেছি, আমরা জানি come across
কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা করা বা মিট, দেখা হওয়া বা মিট, ঠিক আছে? এটা হলো কাম অ্যাক্রস। তাহলে এখানে এই মেট মানে কি? মেট হচ্ছে মিটের পাস্ট ফর্ম, মেট হচ্ছে মিটের পাস্ট ফর্ম। তার মানে এখানে কাম অ্যাক্রস যদি এটার জায়গায় বসি, আমাকে কিন্তু এই ভার্বটার টেন্সও চেঞ্জ করে কি লিখতে হবে? কেম অ্যাক্রস। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে যে ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেনটা আমাকে যে টেন্সে দেওয়া থাকবে, আমার সুটেবল ফ্রেজাল ভার্বটাও কিন্তু সেই টেন্সে কনভার্ট করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্ব আইডেন্টিফাই করাটাও যেরকম ইম্পর্টেন্ট, ইকুয়ালি ফ্রেজাল ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স চেঞ্জ করাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটা ভুল করো, ঠিক ফ্রেজাল ভার্ব চুজ করলেও কিন্তু বিগ জিরো, নাম্বার দেওয়া হবে না, কারণ টেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কোনো মানে থাকছে না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তাহলে কাম অ্যাক্রস যদি আমাদের অরিজিনাল ফ্রেজাল ভার্বটা হয়, তাহলে ভার্বটা চেঞ্জ করে আমি কি লিখবো? কেম অ্যাক্রস। বোঝা গেল? নেক্সট কি বলছে? তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। এখানে টলারেটের তলে আন্ডারলাইন আছে। টলারেট মানে কি? টলারেট মানে সহ্য করা, সহ্য করা, ঠিক আছে? তাহলে সহ্য করা বা টলারেটের হচ্ছে মানে ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ। দেখো আমি এখানে লিখেছি পুট আপ উইথ। এবার পুট আপ উইথের আমি এখানে চেঞ্জ করার দরকার নেই, কারণ টলারেট ভার্বটা রয়েছে আমার কিসে? প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই তো? V1 ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্ম V1। তার মানে আমাকে ফ্রেজাল ভার্বটাও এখানে V1 বা প্রেজেন্ট ফর্মেই করতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট কি বলছে? হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেডের তলায় আন্ডারলাইন। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড মানে কি? মানে ওটাকে করে দেওয়া, ডিসমিস করে দেওয়া, হ্যাঁ, ওটাকে রিজেক্ট করে দেওয়া, বাতিল করে দেওয়া বাংলায় যেটাকে বলে। তাহলে রিজেক্টের মনে রাখবে, রিজেক্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন। কি বললাম? টার্ন ডাউন। রিজেক্ট তার ফ্রেজাল ভার্ব হচ্ছে রিজেক্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন। তাহলে এখানে যদি আমার কোয়েশ্চেনে রিজেক্টেড থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে কি বললাম একটু আগে? এটাও পাস্ট টেন্সে হবে, অর্থাৎ দেখো টার্নড ডাউন। বোঝা গেল? এইরকম ভাবে করতে হবে। এবার এক্সারসাইজ 5-এ আমরা যাচ্ছি। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ মাধ্যমিকে গ্রামারে এগুলোই আসবে, ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব এগুলোই আসবে। তাহলে দেখি আমরা একটু ভয়েস চেঞ্জগুলো করি। কি বলছে দেখো? লক দ্য ডোর। কি বলছে? লক দ্য ডোর। তোমাদের টেক্সচুয়াল গ্রামার আর কি। লক দ্য ডোর, এটা কি সেন্টেন্স ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তোমরা নিশ্চয়ই ভয়েস চেঞ্জের রুলস জানো, করে এসছো, তাই আমি খুব একটা বেশি ডিটেলে যাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি এটা কোন মানে কোন সেন্টেন্সে রয়েছে। ইম্পারেটিভ, তাই তো? এটা অর্ডার বোঝাচ্ছে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে যেখানে সাবজেক্ট থাকবে সাইলেন্ট, তাহলে কি করতে হবে? আমাদের লেট দিয়ে করতে হয়। মনে পড়ছে? লেট। তাহলে লেট দিয়ে করলে কি হবে? দেখো, লেট প্রথমে একটা বসিয়ে দিলাম, তারপর কি হবে? অবজেক্টটা, এই যে অবজেক্ট আগে চলে আসবে। লেট দ্য ডোর, বি একটা আসবে, বি লকড, LOCKED, লকড। লেট দ্য ডোর বি লকড। কি বললাম? বোঝা গেল? লেট দ্য ডোর বি লকড। নেক্সট, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এটা স্টেটমেন্টেই রয়েছে, তাহলে এটা কি হবে? অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে মানে এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এটা হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জের প্রথম কাজ। তাহলে দেখো এখানে অসীম, আমি একটু ইঙ্কটা চেঞ্জ করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো অসীম কি? অসীম হচ্ছে এখানে সাবজেক্ট, নোজটা কি? নোজ হচ্ছে ভার্ব, দ্য সলিউশন টু দ্য প্রবলেম পুরোটাই কিন্তু আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে আমরা জানি কি ভয়েস চেঞ্জে সাবজেক্ট অবজেক্ট ইন্টারচেঞ্জ উইথ ইচ আদার। তাহলে এখানে আনসারটা হয়ে যাবে দ্য সলিউশন টু দিস
প্রবলেম একদম সাইন্টিফিক্যালি করবে, ম্যাথসের মতন। ম্যাথসে যেরকম আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করি, গ্রামারও আমরা সেরকম করেই করবো। আমাকে অবজেক্টটাকে আগে নিয়ে যেতে, আমি অবজেক্টটা আগে নিয়ে চলে আসলাম, দ্য সলিউশন টু দিস প্রবলেম। এবার আমাকে ভার্বাল সেকশনটা চেঞ্জ করতে হবে। নোজ আছে মানে কি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর এখানে এটা কি, সলিউশনটা কি, এটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সলিউশন, একটা সলিউশন। তার মানে এটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে একটা বি ভার্ব। আর এই নো ভার্বের থার্ড ফর্মটা কি হয়ে যাবে, কি হবে, থার্ড ফর্ম। তাহলে নো এর থার্ড ফর্ম কি, নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন, KNOWN, নোন। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন। এইবারে একটা ব্যাপার আছে, দেখো আমরা জানি জেনারেলি ভয়েস চেঞ্জ যখন আমরা করি বাই দিয়ে করি, বাই সো অ্যান্ড সো, বাই সো অ্যান্ড সো, তাই তো, এটাকে এজেন্ট বলি যখন সাবজেক্টটাকে আমরা তুলে পিছনে দিই। কিন্তু আমরা একটা জিনিস শিখেছি যে নো ভার্বটা হচ্ছে এমন একটা ভার্ব যে নো ভার্বটা কিন্তু বাই নেয় না। নো ভার্বটা কি এজেন্ট নেয়, টু। আমরা যখনই বলবো নোন তখনই আমরা পাশে লিখবো টু। এই টুটা বাইয়ের বিপরীতে, মানে বাইয়ের মানে কি বলো ওটাকে, পরিবর্তে বসছে, ঠিক আছে, রিপ্লেসড। এটা টুটা বাইকে রিপ্লেস করছে, আর কিছুই নয়। তাহলে নোন টু কি নাম বলেছে, অসীম। তাহলে দেখো বুঝতে পারলে কিনা, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এই টু, এটা মনে করো বাই, টুটা মনে করো বাই, ঠিক আছে। তাহলে বাইয়ের বদলে আমরা টু দিলাম, কেন, নোন ভার্বটা সবসময় টু নেয়, নোন ভার্বটা কিন্তু বাই, নোনের পর বাই বসে না। বোঝা গেছে? এবার আমি নেক্সটটায় যাই। নেক্সটে কি বলছে দেখো, আই হ্যাড রিটেন আ লেটার। আমাকে প্রথমেই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাড রিটেন মানে কি, পাস্ট পারফেক্ট, তাই তো। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমাদের এখানে আনসারটা কি হয়ে যাবে, এই 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 লেটারটা হচ্ছে অবজেক্ট, আর লেটার হ্যাড রিটেন আমরা জানি, হ্যাড তারপর বিন, হ্যাড বিন রিটেন বাই মি। আর লেটার হ্যাড বিন রিটেন বাই মি কে রাইট ভার্বের পর বাই বসে, অসুবিধা নেই। তাহলে আর লেটার হ্যাড রিটেন আমরা জানি হ্যাভ, মানে পারফেক্ট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন হ্যাভ, হ্যাজ বা হ্যাডের পর একটা কি আসে, একটা বিন আসে, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এখানে অলরেডি থার্ড ফর্মটা দেওয়াই রয়েছে, তাই আমি আর থার্ড ফর্মের তো থার্ড ফর্ম করতে পারবো না, তাই জন্য রিটেনটা রিটেনই হবে, রিটেন বাই মি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা থেকে যত রকম কোয়েশ্চেন হতে পারে। তো মোটামুটি এর বাইরে যতগুলো আমরা আলোচনা করলাম, এর বাইরে তোমাদের খুব বেশি পড়ার দরকার নেই। এই ক্লাসটাকে তোমরা বারবার করে যদি দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষায় আর কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে। আর হ্যাঁ, টেক্সটটাকে কিন্তু বারবার পড়তে হবে, এটা সবাই মাথায় রেখো। টেক্সটটাকে বারবার পড়ো, ক্লাসগুলোকে বারবার দেখো, তাহলেই হয়ে যাবে। চলো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পড়তে থাকো, সকলে ভালো থাকো, বাই।